আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রেড ফাইন্যান্স ফরেন এক্সচেঞ্জের ম্যাথ সলিউশন দেখবো। গতদিন আমরা দেখেছিলাম ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখানে আজকে ম্যাথ সলিউশনের সংক্ষিপ্ত কিছু ক্লাস দেখবো এবং যে ধরনের ম্যাথ আলোচনা করা হয়েছে এর মধ্যে সাধারণত থাকে। তো এই ম্যাথগুলা একটু আমরা ট্রাই করব, বেশি বেশি ট্রাই করবো এবং আপনাদের যে ইয়েটা দিয়েছি আমি, এটা একটু প্র্যাকটিস করবেন। এগুলো সবগুলো যে এটা দেখবেন যে সবগুলো একই ধরনের, সবগুলো একই ধরনের। তো এবারে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা বেশি আছে। এটা সেটা হচ্ছে করা আছে যে এরকম ম্যাথ। আপনার কাছে বিনিয়োগের জন্য জমা আছে 1,00,000 মার্কিন ডলার। তারপরে আছে নিম্নের উপাত্তের উপর ভিত্তি করে কোথায় বিনিয়োগ করলে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হবেন 3 মাসের জন্য। মানে 3 মাসের জন্য আপনার কাছে 1,00,000 মার্কিন ডলার আছে। এই 1,00,000 মার্কিন ডলার আপনি কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে। এখানে রেট দেওয়া আছে মার্কিন ডলার। এটা হচ্ছে লো প্রাইস দেওয়া আছে, একটা হাই প্রাইস দেওয়া আছে। 3 মাসের ফরওয়ার্ড মার্জিন এত থেকে এত, এটা এটা হাইপের হবে, এত থেকে এত প্রিমিয়াম। বার্ষিক সুদের হার টাকায়, ঢাকায় হচ্ছে 10%, নিউ ইয়র্কে হচ্ছে 5%। অর্থাৎ আপনি ঢাকায় 10% হারে যদি এই 1,00,000 টাকা বিনিয়োগ করেন তাহলে বেশি লাভজনক হবেন, না এই নিউ ইয়র্কে যদি আপনি 5% সুদে যদি বিনিয়োগ করেন তাহলে বেশি লাভজনক হবেন। এই বিষয়টা এখানে জানতে চেয়েছে আপনার কাছ থেকে। এই ধরনের অঙ্ক এবারে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ গতানুগতিক অঙ্ক কিন্তু বারবার এপিটোপিট এসেছে। হ্যাঁ, যে গত বছরগুলোতে জেলা সেগুলোতে কিন্তু এসেছে। এটা হচ্ছে 2018 সালে এসেছিল। তো আমার মনে হচ্ছে এই ধরনের অঙ্ক এবারে দেওয়ার সম্ভাবনা আছে, বা এই ধরনের অঙ্ক যদি সরাসরি নাও দেয় তাহলে একটু ঘুরে পেঁচিয়ে দিবে, কিন্তু এই টাইপ অঙ্ক দিবে আর কি। আচ্ছা, এই টাইপ অঙ্ক আমরা একটু দেখি। তো এখানে এই অঙ্কগুলো একেবারে ইজি অঙ্ক, আপনারা একবার দেখলে হয়তো বা পারার কথা। তাহলে মোট কথা আমাদের কোথায় বিনিয়োগ করব? ঢাকায় হচ্ছে 10% রেটে বিনিয়োগ করব, না নিউ ইয়র্কে আমরা 5% রেটে বিনিয়োগ করব, যদি আমাদের এরকম অবস্থা হয়। আর হিসাব করতে হবে 360 দিনে বছর ধরতে হবে। তো এটা একটু বড় করি। আচ্ছা, তো ঢাকায় বিনিয়োগ করা হলে, ঢাকায় বিনিয়োগ করা হলে আলোচ্য প্রশ্নের রেটটি হলো ডাইরেক্ট রেট। আবার ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট রেটটা চলে আসছে। তো ঢাকায় যদি বিনিয়োগ করা হয়, না সরি, ঢাকায় বিনিয়োগ করা হলে এটা আমরা আন্ডারলাইন করব, কি হবে সেটা আমরা দেখাবো। আলোচ্য প্রশ্নের রেটটি হলো ডাইরেক্ট রেট। তো এখানে যে রেটটি দেওয়া আছে সেটা হচ্ছে কি ডাইরেক্ট রেট, তাই না? তো ডাইরেক্ট রেট মানে কি? আমরা লো প্রাইসে বাই করব, আর এটা করব হাই প্রাইসে সেল করব, তাই না? এই তো, এটা হচ্ছে ডাইরেক্ট রেট। আচ্ছা, তো ডাইরেক্ট রেট কি তা আমরা গত অঙ্কে আলোচনা করেছি। আপনারা যদি সমস্যা হয় বুঝতে, সেটা দেখে নেবেন, অথবা যদি আরো বেশি সমস্যা হয় আমাকে এখনই বলতে পারেন, আমি আবার একবার বলবো। আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমি আবার বলবো। সমস্যা তো নাই আমাদের ডাইরেক্ট রেট বুঝতে। আচ্ছা, তাহলে সমস্যা মনে হয় নাই কারণ। তাহলে এখানে আমাদের বলো। আজকে আর একটু ইয়ে করবো। জি মুশফিক ভাই। একটু আজকে আর একটু বলে দেন স্যার। আচ্ছা, ডাইরেক্ট রেট হলো আমাদের, ডাইরেক্ট রেট যেটা, সেটা আমাদের থাকবে হচ্ছে ফরেন যে কারেন্সি থাকবে, ফরেন কারেন্সিতে আমাদের 1 এককে থাকবে, $1 থাকবে। আর দেশীয় টাকায় এরকম পরিমাণে দেওয়া থাকবে। হ্যাঁ, 1 এককে দেশীয় টাকার পরিমাণ কত
এভাবে দেওয়া থাকবে, অর্থাৎ টাকার পরিমাণে যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট রেট, মানে সহজে বোঝার জন্য এটা। আর সংজ্ঞাটা হচ্ছে বিদেশি টাকার এক এককের বিনিময়ে স্বদেশি টাকা যে পরিমাণ প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট রেট, এটা হচ্ছে সংজ্ঞা। আর আমরা বোঝার জন্য তাৎক্ষণিকভাবে দেখলে যেন বুঝতে পারি, এরকম যদি টাকার পরিমাণে দেওয়া থাকে তাহলে সেটা আমরা মনে করব যে এটা হচ্ছে আমাদের কাছে কি ডাইরেক্ট রেট, যদি টাকার পরিমাণে এভাবে উল্লেখ করা থাকে। আর যদি যদি আমাদের এরকম ভাবে উল্লেখ থাকে যে ধরুন বাংলাদেশে $1, দেখতে পাচ্ছেন? জি জি, বুঝতে পারছি স্যার। তাহলে ধরুন বাংলাদেশের $1, বাংলাদেশের $1। আচ্ছা, এই ক্যালকুলেটর তো দেখতে পাচ্ছেন নাকি? আমি ক্যালকুলেটর বের করেছি, এটা দেখতে পাচ্ছেন? না স্যার, না। না আচ্ছা, না না, ওকে, ক্যালকুলেটর আমি দেখা আমি যাচ্ছে আমি না। আমি শেয়ার করছি, তাহলে এটা হচ্ছে শেয়ার করতে হবে এটা। আচ্ছা, এই যে ক্যালকুলেটর এখন দেখতে পাচ্ছেন? জি, ক্যালকুলেটর দেখা যাচ্ছে। আচ্ছা, সেভেন এখন জিরো দেখান। জিরো নাইন জিরো আসছে, ধরুন এখন আসছে। ধরুন আমাদের মার্কিন আচ্ছা স্যার। মার্কিন ডলার রেট এখন হচ্ছে আমাদের মার্কিন ডলার $1 সমান সমান বাংলাদেশের টাকা হচ্ছে কত, 110, তাই না? তাহলে বাংলাদেশে এক এক টাকা সমান সমান মার্কিন ডলার কত? তাহলে $1কে আমরা যদি 110 দ্বারা ভাগ করি তাহলে এত। অর্থাৎ যদি আমাদের এই পাশে এরকম ভাবে থাকতো, এখন ধরুন ইউএসডি 1 সমান বিডিটি 110, এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট, মোট মূল্যে দেওয়া আছে। ইনডাইরেক্ট রেট হলো বিডিটি 1 সমান, এই যে সরি, ওটা তো আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, ওকে, দাঁড়ান একটু দাঁড়ান। স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরটা ওই হচ্ছে আমি রিমুভ পুরো করে। পুরো স্ক্রিনটা শেয়ার করি আমি। এটা এটা এমন হয়ে গেছে, এটা যদি আমি স্ক্রিন, ওকে, এখন তো এখন তো দেখতে পাচ্ছেন নাকি? এখন দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছেন সবগুলো? জি জি জি, তাহলে স্যার দেখা যাচ্ছে। আমাদের ধরুন ইউএসডি ইউএসডি একটু লাল কালি নেই, তাহলে চোখে ভালো পড়বে। ধরুন ইউএসডি 1 সমান বাংলাদেশি টাকা বিডিটি 110, এইরকম পরিমাণে দেওয়া আছে। বিদেশি এক এককের বিনিময়ে স্বদেশি যে টাকাটা, সে টাকাটা মোট পরিমাণে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর সিটি ডাইরেক্ট রেট। আর যদি এরকম থাকে বিডিটি 1 সমান ইউএসডি, আমরা ক্যালকুলেটারে যেটা বের করলাম, এই যে ইউএসডি মনে আছে, এটা তাহলে আমরা করবো 0.0009, তারপরে কি আছে 9090, এরকম 909, সরি, এটা সামনে ইউএসডি লিখতে হবে, এখানে ইউএসডি 0.000909, এটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। পার্থক্য এই যে বিডিটি যেটা আছে, এই বিডিটিটা হচ্ছে আমাদের এক এককে দেওয়া আছে। আর এখানে বিদেশি টাকাটা যেটা, সেটা আমাদের এক এককে দেওয়া আছে। এখানে যে বিদেশি টাকাটা আছে, এই যে বিদেশি টাকাটা, এটা এক এককে দেওয়া আছে। বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে বুঝতে পারলাম কি, এটা ডাইরেক্ট রেটে দেওয়া আছে, তাই না? তাহলে ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেটের আমাদের যে লটা কি, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে কম প্রাইসে ক্রয় করবে ডাইরেক্টে, আর বেশি প্রাইসে বিক্রি করবে।
আর ইনডাইরেক্ট হচ্ছে তার উল্টাটা, বেশি প্রাইসে ক্রয় করবে, কম প্রাইসে বিক্রি করবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই অবস্থা দেওয়া আছে। এটা আমরা যদি আমরা এখানে সেটা বলা আছে যে ঢাকায় বিনিয়োগ হলে আলোচ্য প্রশ্নের রেটটি হলো ডাইরেক্ট রেট বা পেন্স রেট। ডাইরেক্ট রেট অপর নাম পেন্স রেট বলে। সুতরাং এর সূত্র হলো কি, এই যে কম দামে ক্রয়, বেশি দামে বিক্রয়। তাহলে বিনিয়োগকৃত 1 লক্ষ মার্কিন ডলার দিয়ে টাকা ক্রয় করলে হবে। তাহলে আমরা যদি ঢাকায় বিনিয়োগ করতে চাই তাহলে তো টাকা ক্রয় করতে হবে, মার্কিন ডলার দিয়ে টাকা আমাদের ক্রয় করে নিতে হবে, তাই না? তাহলে এই 1 লক্ষ ডলার আমাদের কাছে আছে, 1 লক্ষ ডলার যদি ঢাকায় আমরা বিনিয়োগ করি 10% রেটে, তাহলে আমাদের টাকায় ইনভেস্ট করতে হবে, তাহলে টাকা কিনতে হবে। তাহলে 1 লক্ষ মার্কিন ডলার দিয়ে টাকা ক্রয় করলে হবে কি, 1 লক্ষ গুণন টাকা রেট কত, এখানে আমাদের কম রেটে ক্রয় করবে, এই যে ব্যয় ব্যয় মানে কম রেটে ক্রয় করবে, তাহলে এই রেটে দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ করলে এত টাকা হবে। তাহলে বিনিয়োগ, এই টাকাটা আমরা ইনভেস্ট করছি বাংলাদেশি টাকায়। 1 লক্ষ টাকাকে যদি আমরা 1 লক্ষ মার্কিন ডলারকে যদি আমরা টাকায় রূপান্তর করি, তাহলে এই টাকাটা পাবো। এখন এর উপর আমরা ইন্টারেস্ট পাবো 3 মাসের জন্য। ঢাকায় কত রেট দেওয়া আছে? ঢাকায় রেট দেওয়া আছে, একটু বের করি এটা। ঢাকায় আমাদের রেট দেওয়া আছে, এই যে ঢাকায় রেট দেওয়া আছে হচ্ছে কত, 10%। তাহলে এই 10% রেটে আমাদের 3 মাসে বের করতে হবে। তাহলে বিনিয়োগকৃত বাংলাদেশি টাকার 3 মাসের সুদ হবে সমান সমান, এই যে টাকাটা আছে এই টাকাকে 10% আমরা করব। 10% করলে, আমি কালকে এর আগের দিনে বলেছি, পার্সেন্টেজ করার পর যেটা বাড়বে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়বে। তাহলে এখানে বছর ধরতে হবে 360 দিনে, কিন্তু আমরা তো 1 বছর কি ইনভেস্ট করতেছি, আমরা 3 মাসের জন্য ইনভেস্ট করতেছি, তাই না? তাহলে এখানে আমাদের অঙ্কে বলা আছে যে 3 মাসের জন্য আমরা বিনিয়োগ করবো, এই বিনিয়োগটা হচ্ছে 3 মাসের জন্য। তাহলে 3 মাসের জন্য যদি বিনিয়োগ করে থাকে, তাহলে 3 মাসে ইন্টারেস্টটা কত হবে আমাদের? 3 মাসে ইন্টারেস্ট 360 দ্বারা ভাগ করব আর 90 দ্বারা গুণ করব, করলে আমাদের 3 মাসের ইন্টারেস্টটা আমরা পেয়ে যাব। 3 মাসের ইন্টারেস্ট হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এই টাকাটা। এখন অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে কোনো ব্যাংকে যে টাকা জমা রাখি, কি হয়, আমাদের আসল টাকার সাথে আমাদের যে ইন্টারেস্টের টাকাটা, সে টাকাটা আমরা পাই, সেই রকম একটা বিষয় এখানে। রেট দিয়ে গুণ করার পর, টাকায় কনভার্ট করার পর, সেই টাকার আমরা ইন্টারেস্ট করবো আমরা ঢাকার যে রেটটা, সেই রেটটা দিই। করলে আমরা এত টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে আমাদের সুদ আসল সহ কত হবে? সুদ আমাদের আসল হচ্ছে এত টাকা, এই টাকাটার সাথে আমরা এই যে সুদ পালাম, এই সুদ আসল আমরা যোগ করলো, মোট টাকা হচ্ছে এত টাকা। এটা হচ্ছে সুদ আসল, এবং সুদ এবং আসল সহ এত টাকা আমরা পাবো। এখন এই টাকাটা যদি আমরা সুদ আসল টাকাকে মার্কিন ডলারে পরিবর্তন করলে হবে কি, এই এত ডলার আমাদের 3 মাসের জন্য আমাদের ফরওয়ার্ড মার্জিন দিতে হবে এত, মানে সর্বোচ্চটা ধরতে হয়, প্রিমিয়ামটা সর্বোচ্চটা ধরতে হয়, যে ফরওয়ার্ড মার্জিনটা হচ্ছে আমাদের এতটা কস্ট হবে, খরচ হবে। তাহলে আমাদের এখানে এত টাকা এত টাকা আমাদের ডলার রেট যেটা ছিল ক্রয় মূল্য, এটার সাথে আমাদের ফরওয়ার্ড মার্জিনটা যোগ করতে হবে, যোগ করে ভাগ করতে হবে, করলে আমরা ডলার পাবো। এই ডলারটা, অর্থাৎ আমরা 1 লক্ষ ডলার যদি ইনভেস্ট করি, এই যে 1 লক্ষ মার্কিন ডলার যদি ইনভেস্ট করি, তাহলে এখন বর্তমানে আমরা 3 মাস পর এই 10% রেটে ঢাকায় বিনিয়োগ করলে 1,02,480 মার্কিন ডলার পাবো। এখন এটা হচ্ছে ঢাকার ক্ষেত্রে। আমরা এখন নিউ ইয়র্কে যদি বিনিয়োগ করি, তাহলে কি ঘটনা ঘটবে? নিউ ইয়র্কে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত 1 লক্ষ টাকা, নিউ ইয়র্কের ডলারের খেলা, ওখানে তো টাকার খেলা নাই, ওখানে তো ডলারে আমাদের ইয়ে করতে হবে। তাহলে এখানে বিনিয়োগকৃত 1 লক্ষ মার্কিন ডলারে 3 মাসের সুদ হবে কত? আমার ডলারে ওখানে 5% সুদের হার দেওয়া আছে। এই যে নিউ ইয়র্কে সুদের হার কত? 5%। এখানে সুদের হার আমাদের 5% ধরতে হবে। তাহলে 1 লক্ষ টাকার 5% সুদ, এখানে 360 দ্বারা ভাগ 90 দ্বারা গুণ। ঠিক ওই ফর্মুলা, শুধু হারটা চেঞ্জ হয়ে গেছে, আর টাকার পরিমাণটা, মোটের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে। করলে আমাদের 3 মাসের জন্য ইন্টারেস্ট বাড়াবে 1,250 মার্কিন ডলার। তাহলে আসল এবং সুদ সহ মার্কিন ডলারের পরিমাণ হবে কত? এক 1,250 টাকা আর 1 লক্ষ টাকা আমরা যোগ করি, তাহলে আসল এবং সুদ সহ এত ডলার আমরা পাচ্ছি। তাহলে অতএব ঢাকায় বিনিয়োগ করলে সুদ আসল সহ, এখানে যদি আমরা ঢাকায় বিনিয়োগ করি, তাহলে আমরা যদি ঢাকায় বিনিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে ঢাকায় বিনিয়োগ করলে এত মার্কিন ডলার পাচ্ছি, আর যদি নিউ ইয়র্কে বিনিয়োগ করি তাহলে এত মার্কিন ডলার পাচ্ছি। তাহলে দুটোর মতো যেটা বড় সেটা আমরা একসেপ্ট করবো। অর্থাৎ ঢাকায় বিনিয়োগ করলে এই যে এটা লিখছি এত মার্কিন ডলার, এবং নিউ ইয়র্কে বিনিয়োগ করলে হচ্ছে এত মার্কিন ডলার ডলার পাওয়া যাবে। সুতরাং ঢাকায় বিনিয়োগ করলে এত মাইনাস এত সমান সমান 1,230 মার্কিন ডলার বেশি পাওয়া যাবে।
তাই আমরা বলতে পারি যে ঢাকায় বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যাবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্ক আর কি। তো এই ধরনের অঙ্ক এবার আসার সম্ভাবনা বেশি আছে, যদিও এই অঙ্ক বেশি জটিল না, ইজি আছে, আপনি একবার দেখলেই পারবেন। আর আরেকটা হচ্ছে এই অঙ্কটার প্র্যাকটিস ম্যাথ আমি আপনাদের এখানে দিচ্ছি। 16 নাম্বার, জনাব রাফসানের ইউসিবিএল ব্যাংকের নিকট $15 লক্ষ অতিরিক্ত তহবিল হিসেবে জমা আছে, যা 3 মাসের জন্য বিনিয়োগ করতে আগ্রহী। এ তহবিল ঢাকায় রূপান্তর করে, সরি, এ তহবিল টাকায় রূপান্তর করে ঢাকায় অথবা ডলার হিসেবে সরাসরি নিউ ইয়র্কে বিনিয়োগ করা যায়। নিম্নোক্ত উপাত্তসমূহ ব্যবহার করে উক্ত দুই কেন্দ্রের কোনটিতে বিনিয়োগের মাধ্যমে জনাব রাফসান অধিকতর লাভবান হবে? তোমার পছন্দনীয় কেন্দ্রে বিনিয়োগ করে অন্য কেন্দ্রের তুলনায় সাকুল্য মোট কত টাকা অধিকতর লাভবান হবে তা নির্ণয় করো। ওই মার্কিন ডলার বলা আছে, 3 মাসের ফরওয়ার্ড মার্জিন বলা আছে, এখানে মাঝখানে টার্ন হবে, হ্যাঁ, এটা হাইফেনটা পড়ে নাই। সুদের হার আমাদের দেওয়া আছে, ঢাকায় দেওয়া আছে 10%, আর নিউ ইয়র্কে দেওয়া আছে 6.95%। তাহলে এখানে ক্লু দিয়ে দিছি, আপনারা যখন অঙ্ক করবেন, ঢাকায় বিনিয়োগ করলে এত মার্কিন ডলার হবে, হ্যাঁ, আপনারা অঙ্কটা করবেন, করলে এত মার্কিন ডলার হবে অ্যান্সার, আর নিউ ইয়র্কে বিনিয়োগ করলে এত মার্কিন ডলার হবে। এখানে তারপর ফরওয়ার্ড মার্জিনের ইয়া কোথায় হয়েছে, ইউজ কোথায় হয়েছে? হ্যাঁ, এই ফরওয়ার্ড ময়লার মার্জিনের মধ্যে ইউজ কেন? কোথায় হলো? এটা গায়ে নিলে পরে গা চুলকাবে। ফ্লোরে পায়ের ময়লা আছে না, জুতার ময়লা আছে না, ফরওয়ার্ড, মুশির ভাই কি বললেন? জি কম্বল স্যার, ফরওয়ার্ড পরে মার্জিন নিয়ে যে দিয়েছে, এই ফিগার গুলোর কোনো ইউজ হয়েছে কি? এত হ্যাঁ, জায়গা হ্যাঁ, রেখে আর সব জায়গা নাই। ফরওয়ার্ড মার্জিনের এই অঙ্কে কোনো বাবা ডাইনিং এ রাখি নিয়ে। হ্যাঁ, এই যে ফরওয়ার্ড মাস, 3 মাসের ফরওয়ার্ড মাস, এই যে এটা কি কোথায় ইউজ হয়েছে? এটা আমরা যখন বাংলাদেশি টাকাকে যখন ডলারে কনভার্ট করব, বাংলাদেশি টাকাকে যখন ডলারে কনভার্ট করব, তখন ডলার রেটের সাথে আমরা যোগ দিয়ে করব। হ্যাঁ না? এই যে এখানে এখানে এই যে ফরওয়ার্ড মার্জিন যেটা আছে না, এই যে যখন আমরা মোট সুদাসুর সহ টাকাটা পালাম, এই টাকাকে ডলারে রূপান্তর করব, আমরা যখন কম্পেয়ার করব নিউ ইয়র্কের বিনিয়োগের সাথে, তখন ডলারে কনভার্ট করার প্রয়োজন আমাদের। তারা ডলারে কনভার্ট করব, তখন আমরা তখন এই যে ডলারের যে রেটটা, কম মূল্য কম প্রাইসটার সাথে আমরা ফরওয়ার্ড মার্জিনের যে রেটটা, সর্বোচ্চ রেটটা নিয়ে যোগ করে ভাগ করব, করলে আমরা মার্কেট ডলার পাবো। এই ঠিক একই হিসাবটা এখানে করা আছে, একই হিসাবটা এখানে হবে। এটা একটু করে দেখবেন, এই দুটো অ্যান্সার মিলে যাবে। ওই নিয়ম অনুযায়ী করলে এই দুটো অ্যান্সার মিলে যাবে। এখন এখানে কথা আছে একটু, মানে এটা করলেই শেষ না। এখানে কথা আছে যে উপাত্ত সময় ব্যবহার করে উক্ত দুই কেন্দ্রের কোনটিতে বিনিয়োগ করলে জনগণ অভিযোগত লাভবান হবে। তোমার পছন্দনীয় কেন্দ্রে বিনিয়োগ করে অন্য কেন্দ্রের তুলনায় সাকুল্যে মোট কত টাকা অধিকতর লাভবান হবে, কত টাকা লাভবান হবে সেটা আমরা দেখাতে হবে। এই যে এটা এখানে আমরা বার করছি না, এত মার্কিন ডলার বেশি পাওয়া যাবে, তার মানে বিয়োগ করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা বের করে এটা টাকাকে গুণ করতে হবে, টাকা দ্বারা গুণ করতে হবে, মানে রেট রেট দ্বারা গুণ করতে হবে বা বিডিটি দ্বারা। বুঝতে পেরেছেন? এখানে সেটা বলা আছে যে তোমার পছন্দনীয় কেন্দ্রে বিনিয়োগ করে অন্য কেন্দ্রের তুলনায় সাকুল্যে মোট কত টাকা অধিকতর লাভবান হবে তা নির্ণয় করো। এটির জন্য উভয় বিনিয়োগের মার্কিন ডলারকে এত দ্বারা গুণ করতে হবে, তারপর উভয়ের পার্থক্য দেখিয়ে কমেন্টে লিখতে হবে। অথবা আপনি মার্কিন ডলারকে বিয়োগ করে, যে বিয়োগ ফল আসবে, বিয়োগ ফলকে গুণ করলেও হবে, এক যেভাবে করে না, অ্যান্সার একই আসবে। এটা কিন্তু দেখাতে হবে, সে কথা কিন্তু এখানে বলছে, সে পার্থক্যটা দেখাতে হবে। যাক, এই সলিউশন করতে চাইলাম, কালকে এটা করতে করতে অনেক রাত হয়ে গেছে, আমি আর পারি নাই। মানে শরীর কুলাচ্ছিল না, যার কারণে এটা এইভাবে দিয়েছি, আর এখানে একটু ক্লু দিয়েছি। আচ্ছা, এই দুটো অঙ্ক আমাদের কিন্তু বেশি এবারের জন্য জরুরি। আরেকটা বিষয়, আরেকটা অঙ্ক এখানে, সেটা হচ্ছে এই যে এই প্র্যাকটিস ম্যাথ, এই যে এটা এটা এই ধরনের আপনাদের আসার সম্ভাবনা বেশি, এই কটা অঙ্ক থাকবেই আপনার, মানে এই ধরনের অঙ্ক দীর্ঘদিন যাবত দেয়নি, কিন্তু পড়েছিল, এগুলো পড়েছিল, হ্যাঁ, এগুলো এসেছিল আমাদের। এই যে এইরকম 2007 সালে এটা দিয়েছিল, তবে অঙ্কটা এরকম। আগে তো শুধু আমরা মার্কিন ডলার আর একটা বিদেশি মুদ্রার দেখেছি আমরা, ইয়েন এত, আর মার্কিন ডলার এখানে ছিল বিডিটি,
বিডিটি ছিল, তাই না? এখন সে বিডিটি নাই, এখন দুটাই হচ্ছে আমাদের কাছে, দুটাই হচ্ছে আমাদের ফরেন কারেন্সি। এটাও অনেক ইজি আছে। তাহলে এরকম যদি আমাদের থাকে, তাহলে এখানে ক্যালকুলেশন আমরা দেখাবো। আলোচ্য প্রশ্নের দুটি এখানে বলা আছে, দেখুন একটু পড়ি ওটা। নিম্নে উদ্বৃত্ত স্পট রেটের ভিত্তিতে, স্পট রেটের ভিত্তিতে, রেটের ভিত্তিতে দুইবার হয়ে গেছে, রেটের ভিত্তিতে প্রতি সুইস ফ্রাঙ্কের বিনিময়ে, প্রতি সুইস ফ্রাঙ্কের বিনিময়ে মানে কি, এক সুইস ফ্রাঙ্ক এর সমান আপনার ব্যাংকে কত জাপানি ইয়েন ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। মানে এক সুইস ফ্রাঙ্ক সমান কত জাপানি ইয়েন দিব এবং কত জাপানি ইয়েন আমরা কিনবো। হ্যাঁ, সেটা আমরা এখানে রেটটা নির্ণয় করতে হবে। তো এখানে রেট দুটো দেওয়া আছে, মার্কিন ডলার ইয়েন এত এত, এবং মার্কিন ডলার সুইস ফ্রা এত এত। কাউন্টার পার্ট থেকে কৃত 10 লক্ষ সুইস ফ্রাইয়ের বিপরীতে আপনার ব্যাংকে কত জাপানি ইয়েন ডেলিভারি দিবে, এই অঙ্কটা। আগের যে অঙ্ক দেখছিলাম একই রকম অঙ্ক সব না? তো এখানে বলা আছে যে এই যে রেটটা, এখন আমাকে বলুন তো এই রেটটা কি আমাদের কাছে? আমরা তো এর আগের যে অঙ্কগুলো করছি, একটু চিন্তা ভাবনা করে বলুন তো। ইনডিরেক্ট রেট। এটা হচ্ছে, হ্যাঁ, ইয়েনটা হচ্ছে, ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। জাপানের ক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট রেট, তাই না? ডাইরেক্ট টাকায় দেওয়া, ডাইরেক্ট ইয়েনে দেওয়া আছে। জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট রেট হলে আমাদের, আমাদের ক্ষেত্রে সেটা ইনডিরেক্ট। ইনডাইরেক্ট রেট। ঠিক সুইস ফ্রাও, এই সুইস ফ্রাও আমাদের, এটা কি দেওয়া আছে, এটাও আমাদের $1 বিনিময়ে আমাদের স্বদেশী টাকায়, মানে ওই দেশের স্বদেশী টাকায় দেওয়া আছে। তাহলে এটাও আমাদের ওই দেশের ক্ষেত্রে এটা ডাইরেক্ট রেট। আর ওই দেশের ডাইরেক্ট রেট হলে আমাদের কাছে কি, সেটা ইনডাইরেক্ট রেট। সেটা এখানে ক্যালকুলেশন বলা আছে। আলোচ্য প্রশ্নের দুটি রেট দেওয়া আছে, এখানে দুইটি রেটই ইনডাইরেক্ট রেট বা কারেন্সি রেট। সুতরাং এর ক্রয়, এর সূত্র হলো কি, এটা অঙ্কটা বের করি। সুতরাং এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে, সুতরাং সূত্র হলো বেশি দামে ক্রয় কম দামে বিক্রয়, বেশি দামে ক্রয় কম দামে বিক্রয়। ইয়েন এবং সুইস ফ্রাঙ্ক উভয় রেটই ইনডাইরেক্ট বা কারেন্সি রেট বিধায় বাইশ হাই সেল লো এর সূত্র প্রয়োগ করে পাওয়া যায়। তাহলে এখানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা দুটো এইভাবে দেখবো। আমরা ইনডাইরেক্ট রেটের ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি মূল্যে আমরা ক্রয় করবো, বিক্রয় করবো কম মূল্যে, তাই না? তাহলে এখানে বেশি মূল্যটা লিখেছি, আর এখানে কম মূল্যটা লিখছি, ঠিক একইভাবে লিখছি আমরা। লিখে আমরা প্রতি সুইস ফ্রাকে, ফ্রা এর বিপরীতে ইয়েনের ক্রয় মূল্য হবে কি, ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মের মতো আমাদের এখন এখানে করে দেখাইতে হবে যে আমাদের এত সুইস ফ্রা, 1 দশমিক, যেটা ছোটবেলায় অঙ্ক করেছি, 1.76 এত সুইস ফ্রা, সুই সুইস ফ্রা সমান, সমান 150, মানে এটা দেখতেছি, এই যে এটা ধরতেছে, 150.85 পঁচাশি ইয়েন, 85 ইয়েন। আচ্ছা, অতএব এক সুইস ফ্রা সমান কত হবে, এটা ভাগ করবে, তাই না? ঠিক এই জিনিসটা এখানে করা হয়েছে। হ্যাঁ, ওইভাবে অত বিস্তারিত না লিখে এভাবে করা হয়েছে যে এক সুইস ফ্রা, প্রতি সুইস ফ্রাতে আমাদের ইয়েনের ক্রয় মূল্য কত হবে, এটা দ্বারা ভাগ দিব আমরা। ভাগ দিলে তাহলে এক সুইস ফ্রা সমান আমাদের ইয়েনের মূল্য হবে এত। আচ্ছা, প্রতি সুইস ফ্রাতে ইয়েনের বিক্রয় মূল্য হচ্ছে এত। তাই না? আমাদের এক সুইস ফ্রা সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে এখানে। আচ্ছা, এটা এগুলা কিন্তু ডাইরেক্ট রেট ইনডাইরেক্ট রেট ছাড়াও আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এই অঙ্কগুলো বিভিন্ন ভাবে করতে পারি। মানে আপনার এক সুইস ফ্রা বলছে, এখানে যদি একটু, যদি আমরা একটু মাথা খাটাই, তাহলে দেখুন আমাদের 1 মার্কিন ডলার সমান, মানে এখানে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা আমরা ইয়ে করতে পারি। এটা এটা হচ্ছে ক্রয় মূল্য,
তার মানে কি এক ইউএসডি 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 এক সমান সমান আমাদের কত 150 দশমিক এত 150 দশমিক এত ইয়েন, ওয়াই ই এন, ইয়েন। আবার এখানে মার্কিন ডলার ইউএসডি ওয়ান সমান আমরা এখানে কোনটা হবে, এটা তাই না 1.76, এখানে যেটা মূল রেট দেওয়া আছে 1.76, এটা এখানে হবে 1.76। সরি, এটা ভুল হলো। যদি ওইভাবে তো বুঝেন তো এইভাবেও করা যাবে 1.76। কই গেল 1.76, 39, 39, এটা কি হচ্ছে, এটা সুইস ফ্রা। আচ্ছা, তাহলে আমরা, তার মানে কি 1 ইউএসডি সমান এত, তাহলে 1 ইউএসডি সমান যদি এত হয়, তাহলে 1 ফ্রা সমান, আবার 1 ইউএসডি সমান এত ফ্রা। তার মানে এত ফ্রা সমান, এত ফ্রা সমান কত, এত ইয়েন, তাই না? একই কথা না? ব্যাপারটা বুঝতে পারেন নি? যে এখানে 1 ইউএসডি সমান এত ইয়েন, এত 1 ইউএসডি সমান এত ফ্রা। তার মানে কি এটা দুটার মানে হচ্ছে কি 1 ইউএসডি 1 ইউএসডি করে দেওয়া আছে। তার মানে এটা সমান সমান এটা, বা এটা সমান সমান এটা। তাহলে এত সমান সমান আমাদের এটা, তাহলে অতএব এক সমান সমান কত হবে? এটা হচ্ছে ঐকিক নিয়মের মতো এইভাবে করা যায়। এটা যখন এই অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করবো তখন আপনারা বুঝতে পারবেন সহজে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো এখানে বেশি আসে, আমরা এই অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করবো। এরপরে আর কোনো অঙ্ক নাই এখানে, এর দেয় আর কোনো অঙ্ক নাই। এই অঙ্কগুলো যে ক্লাসে এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে। এখন পেন্সিল দিয়ে পাশাপাশি লিখলেও আপনারা ইয়া করতে পারবেন, পাশাপাশি এগুলা লিখবেন, লিখে এখানে বের করতে পারবেন আর কি। আচ্ছা, তাহলে এরপর আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট দেখবো। আপনারা যাদের ট্রেজারি ম্যানেজমেন্ট আছে তারা ট্রেজারি ম্যানেজমেন্টে জয়েন করতে পারেন। এটা 30 মিনিট ছিল ক্লাসের সময়, সেটা অনেক সময় চলে গেছে। তো ট্রেজারি ম্যানেজমেন্টে যাদের আছে ওটা একটু তারা জয়েন করবেন। তাহলে আজকে এখানে শেষ করি। আপনাদের কিছু বলার থাকলে বা পরামর্শ দেওয়ার থাকলে বলতে পারেন। কিছু বলার আছে? আহ দেবা স্যার আছেন নাকি, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আমি আছি। স্যার একটু আহ, রাস্তায় আছি এবং প্রচন্ড জ্যামের মধ্যে। এখানে ও, নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, যে কারণে আমি ক্লাসটা ভালো শুনতে পারিনি। তো আমি কালকে ভিডিও ক্লাস দেখে নিব পরে, আপনি যখন এটা দিবেন। আমি আচ্ছা। অ্যাকচুয়ালি ক্লাসটা ক্লিয়ার ছিল না আমার কাছে। ও, আচ্ছা 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 আচ্ছা, দেখে নিবেন, তারপরে কোনো সমস্যা হলে বলবেন, আমি এরপর আবার জি, আলোচনা আমি করতে। আমি আপনাকে অবশ্যই স্যার, অবশ্যই। ভালো থাকবেন। জি স্যার, জি স্যার, তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবার দেখি আজকে নেটওয়ার্কের প্রবলেম, স্যারের নেটওয়ার্কের প্রবলেম। তো আপনার কথা তো আমি শুনতে- নেটওয়ার্কে মানে একটু আটকে আটকে হচ্ছে স্যার। আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট, তাহলে বের হয়ে যান। জি স্যার, ট্রেজারি ম্যানেজমেন্ট দেখি ওখানে তাহলে জি, আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট এখন শুরু করি। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।